আত্মঘাতী হামলা। আমরা এতদিন সুইসাইড বম্বার শুনতাম, আমার অভিষেককে এখন একটা সুইসাইড বম্বার মনে হয়, যে ও বোধহয় ধরেই নিয়েছে যে নিজের অবিচুয়ারি আমি নিজে লিখে যাব। নয়তো এই ভাষায় কেউ কথা বলতে পারে? আবার সেই নির্লজ্জ ক্ষমতার আস্ফালন, যে আমি ক্ষমতায় আসলে একটা পার্টির অফিস থাকতে দেবো না, আমি ক্ষমতায় আসলে বিরোধীদের থাকতে দেবো না। এই ভাষাটা মানুষ শুনতে চায় না। এই ভাষাটা বর্জন করেছেন বলে আজকে 15 বছরের এই অপশাসন শেষ হয়েছে। তারপরেও এই আহাম্মকের মতো কথাবার্তা। আমি তৃণমূলের নেতাদের বলতে শুনতাম যে যদি সুযোগ পায় শুভেন্দুকে মেরে দেবে। আমাকে যে প্রাণে মারার যে ষড়যন্ত্র করেছিল ওনারই দলের লোকেরা, সেটা উনি জানতেন না তা নয়। আমি তো ওনার হাতে একটা এমন ঘুঁটি ছিলাম যে ঘুঁটিটা দিয়ে আসলে শোভন বধ করা দরকার ছিল। উনি আমাকে যেভাবে শেষ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর পরিণতি দেখার জন্য আর একজনও রয়েছে মমতা। আরো একজন কেন, আমরা একজনকে, সে হয়তো খুব ভোকাল বলে তাকে চিহ্নিত করতে পারছি রোজিনা, কিন্তু আমি তোমায় বলছি যে মমতা ব্যানার্জি নিজের বাড়ির লোকেদের মধ্যে স্বর্গ নরক দুই দেখেছেন ওনার কারণে। স্বর্গ না মানুষ চট করে ভুলে যায়, কিন্তু নরক ভুলবে না। আপনি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন এখনো কারা রয়েছে। না, একদম আছে। এবং আমি বলছি যাদেরকে উনি খারাপ দিন দেখিয়েছেন তারা ওনাকে এই খারাপ দিনটা ফেরত দেবে সুদে আসলে। যে ববি হাকিম বলছে যাতে একটা কর্মীও মমতা ব্যানার্জির সবাই না যায় সেটা দেখতে হবে। তার বেইমানি কোন পাঠ পড়াচ্ছে তুমি বলো তো? 21শে জুলাই যদি সত্যি শহীদ তর্পণ হয়, সেটা যদি পালন করেন ঋতব্রত, মানে আমি বলছি যে শহীদদের আত্মাও কাঁদছে। উনি যদি চাইতেন উনি অভিষেককে আটকাতে পারতেন, কিন্তু অভিষেক বেনজল ঢোকায়নি। এটা অভিষেকেরও অস্বীকার করা উচিত না। যে উনি বলছেন যে দিদি আবার এই গদ্দারগুলোকে যেন না নেয়। হ্যাঁ, তো তুমি তো গদ্দার তৈরি ফ্যাক্টরি খুলেছিলে বাবা। সায়নী ঘোষ কার তৈরি? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়টা একটা বাহানা। আগের জয়ের রূপকার হিসেবে তাকে জয়ের কাণ্ডারি, জয়ের রূপকার, সব অভিষেক বাহিনী, অভিষেক সেনা, সেনাপতি এত কিছু বলল। যারা আজকে সবচেয়ে বেশি গলার নলি ফুলিয়ে ফুলিয়ে অভিষেককে নিন্দে করছেন, তারা সবচেয়ে বেশি গিয়ে ক্যামাক স্ট্রিটে অভিষেকের বাড়ির নিচে অভিষেকের দরজার বাইরে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে আমি নিজে দেখেছি। আমায় বলো না, রচনা বন্দ্যোপাধ্যায়ের কি যোগ্যতা ছিল পার্লামেন্টে যাওয়ার? সে যখন গেছে, সে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছে ওই পার্লামেন্ট থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, আর তারপরে বলছে যে দিদি আমি তো অভিষেককে দেখে দল করতে আসিনি, হ্যাঁ আমি মোদি সাপোর্ট, আমি মনের মতো বিধায়ক পেয়েছি। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ার কোথায় গিয়ে শেষ হবে? মানে উনি পশ্চিমবঙ্গ থেকে গেলে হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন, মানে এটা আমার নিজস্ব রিডিং, যে উনি বাংলাকে আবার পুরো জাতীয় মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছেন। দেখুন, রাজনৈতিক দোলাচল এখন চলছে। অনেকেই ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি কালকেও দেখছিলাম বিধায়ক কমতে কমতে সংখ্যাটা এই মুহূর্তে দাঁড়িয়ে 1 ডিজিট দাঁড়িয়েছে। কিন্তু কি হবে এর ভবিষ্যৎ? এখনো ভেতরে কারা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু? আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আমি আজই, আপনারা যদি চান আমি রিজাইন করতে পারি, আপনারা কি ফিরে আসবেন? কিন্তু এদেরকে ফিরিয়ে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিজাইন করতে চাইছে। কেন চাইছে হঠাৎ? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বৈশাখী ব্যানার্জি। কথা বলবো দিদির সাথে। দিদি, আমি একটা বিষয় জানতে চাইছি যে কেন বলতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের জন্য রিজাইন করব ওরা যদি ফিরে আসে? না, আমি একটা কথা বলি, সব কিছু আমরা যেটা বলি সেটা আমরা বিশ্বাস করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন কারণ উনি কয়েকদিন ধরে এই নিশ্চয়ই ওনার ব্যাপারে দেয়া প্রতিক্রিয়াটা উনি দেখছিলেন, যে বিভিন্ন মানুষ ছাড়ার একটা প্রিটেক্স বানাচ্ছে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তো যে মুহূর্তে তুমি সেই সোর্সটা কেটে দেবে, তাহলে এই এক্সকিউজগুলো লেম এক্সকিউজে পরিণত হবে। এই যে বলছে বহু পুরনো মানুষ ফিরতে চায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরে যায়, আসলে তুমি যদি দেখো তাহলে একটা ব্যক্তির থেকে দল অনেক বড়, দলের থেকে দেশ বড়, আমরা সবসময় বলি তো। তাহলে যে মুহূর্তে একটা অসন্তোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে হচ্ছিল, সেটা অভিষেক রিজাইন করবে না, দিদিরই উচিত ছিল অভিষেককে সরিয়ে দেয়া, যাতে দলের মধ্যে একটা ভারসাম্য থাকে। এটা আমি কখনকার কথা বলছি, যখন এই টুকরে টুকরে গ্যাং তৈরি হয়নি, ঠিক আছে, একদম সূত্র যখন হচ্ছে, যখন সত্যি কিছু মানুষের কিন্তু এই যে যারা গিয়ে তৃণমূলে জুটেছে তারা যে সবাই স্বার্থান্বেষী তা কিন্তু নয়। তাদের অনেকেরই মনে হয়েছে যে একটা করাপশনের নেটওয়ার্ক তৈরি হচ্ছে, আমি যদি ওখানে থাকি তাহলে এটার মধ্যে ফেসে যেতে পারি, তাহলে আমি বেরিয়ে আসি। বা হয়তো কারুর সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে, তারা হয়তো ইমোশনাল থেকেছেন, তারা সরে গেছেন।
কিন্তু আমি যেটা তোমার সঙ্গে এর আগেও কথা বলতে গিয়ে বলেছিলাম যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়টা একটা বাহানা, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে আমরা থাকছি না। তাই যদি হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নতুনভাবে হেরে যাওয়ার পরে ইন্ডাক্টেড হয়নি রে বাবা, সে তো দীর্ঘদিন ধরে আছে। এর আগের জয়ের রূপকার হিসেবে তাকে জয়ের কাণ্ডারি, জয়ের রূপকার, সব অভিষেক বাহিনী, অভিষেক সেনা, সেনাপতি এত কিছু বলল। যারা আজকে সবচেয়ে বেশি গলার নলি ফুলিয়ে ফুলিয়ে অভিষেককে নিন্দে করছেন, তারা সবচেয়ে বেশি গিয়ে ক্যামাক স্ট্রিটে অভিষেকের বাড়ির নিচে অভিষেকের দরজার বাইরে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে আমি নিজে দেখেছি। তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের কাছে অচ্ছুত ছিল, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এতই দুর্ব্যবহার করে, তুমি আমায় বলো তো রাজনীতি কি এরা করে মানুষের সেবার জন্য? এত মানে মানব প্রেম আর এত ভালোবাসা মানুষের প্রতি যে তারা রাজনীতি ছাড়তে পারছেন না, তাই জন্য তারা তৃণমূল ছাড়ছে, তাই তো? তাহলে ঋতু তৃণমূলে ঢুকেছে কোন মানুষকে সেবা করার কোন ব্রত নিয়ে? তুমি আমাকে জবে থেকেই ঋতু তৃণমূল নামক এই ফিকটিশিয়াস বা একটা অদ্ভুত ইমাজিনারি একটা আইল্যান্ড তৈরি হয়েছে, তুমি আমায় বলো তো এদের জনমুখী বা মানে জনগণের কাছাকাছি পৌঁছানোর একটা আন্দোলন, একটা স্লোগান, একটা অ্যাকশন, কোনো কিছু নেই। কথায় বার্তায় শুধু নিজেদের কথা, শুধু নিজেদের কথা। আমরা এইটা নিয়ে নেব, আমরা অফিস নিয়ে নেব, আমরা সিম্বল নিয়ে নেব। আরে সব তো নিচ্ছ, দিচ্ছ কি? তুমি অ্যাকাউন্ট নিচ্ছ, তুমি কি এটা বললে যে হ্যাঁ এতদিন ধরে অভিষেক, ওদের কি বক্তব্য, অভিষেক ব্যানার্জি করাপশন করেছে। করাপশন করে কেন? টাকা পয়সা নেওয়ার জন্য বা অন্য কোনো ভ্যালুয়েবলস। তাহলে তুমি যদি সেটা পাও, তুমি কি তাহলে জনগণের একটা সভা বসাবে? যেমনভাবে শুভেন্দু অধিকারী একটা জনগণকে নিয়ে একটা সভা বসান, জনতার দরবারের মতো একটা দরবার বসিয়ে তুমি কি সেই টাকাগুলো বিলিয়ে দেবে ভাই? তুমি তো তা করবে না। তুমি তোমার হস্তগত করার জন্য এই লড়াইটা হচ্ছে দখলের লড়াই, যে আমি তৃণমূলের কোষাগারে হাত দেব, আমি তৃণমূলের সিম্বলে হাত দেবো, নেতৃত্বে হাত দেব, কিন্তু দায়বদ্ধতার জায়গা নেই, মানুষের কাছে দায়বদ্ধতার জায়গা নেই, কারণ মানুষ তাদের ঋত তৃণমূল হিসেবে জেতায়নি। এই যে জায়গাটা তৈরি করছিল, এইখানে অভিষেক আজকে মাস্টার স্ট্রোক দিয়ে বলেছে আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে রেজিগনেশন দিয়ে দেবো। কিন্তু অভিষেকও জানে আর আমরাও জানি যে কেউ ফিরবে না, আর ওনাকে রেজিগনেশনও দিতে হবে না। কিন্তু আমি বলবো, আমি শুধু একটা জিনিস বলছি বৈশাখীদি, এদের যদি দরকারই নেই, তাহলে মমতা ব্যানার্জিও জোরহাত করে বলছে আপনারা ফিরে আসুন, দলের খারাপ অবস্থা। অভিষেক বলছে রিজাইন করে দেবো, আপনারা ফিরে আসুন। মানে এদেরকে এরা যদি দরকার নেই, এরা যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই, এরা হারিয়ে ফেলেছে, তাহলে এদেরকে ফিরিয়ে নিয়ে কি করবে তৃণমূল কংগ্রেস? না এই ফিরিয়ে নেওয়ার মানসিকতাটা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। কারণ তুমি দেখবে যে উনি একটা দল থেকে, আসলে এটা বোধহয় তৃণমূলের জন্মলগ্নে লেখা হয়ে গেছে, যেহেতু কংগ্রেসকে ভেঙে তো তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, তো ওই ঘর ভাঙার খেলার যে ট্রেডিশন সেটা আজও চলছে। ওনার ঘর আজকে ভেঙে যাচ্ছে, কারণ উনি এইটাই শিখিয়েছেন যে অন্যের ঘর ভেঙে আমি আমার নিজের দলকে মজবুত করব। নয়তো তুমি আমায় বলো না, যাদের বিজেপি থেকে নিয়েছিলেন উনি, যখন উনি এত ক্ষমতা তুঙ্গে আছেন, যখন নাকি উনি দরজা ফাঁক করছেন না, সেনাপতি জানলা ফাঁক করছেন না, তাহলে জয়প্রকাশ মজুমদার ঢুকলো কেন? তা আমার বক্তব্য হচ্ছে এইরকম আজে বাজে লোকেদেরকে মমতা ব্যানার্জি সবসময় নিজের দলের অ্যাসেট মনে করেন। কারণ উনি বোধহয় ওই সেই ছোটোবেলায় কাটাকুটির একটা খেলা হতো না, সেই কাটাকুটিতে উনি যেই মুহূর্তে একটুখানি কাটতে পারেন, তখন উনি ভাবেন যে আমি বিরাট বোধহয় আখের গোছাচ্ছি। এখন উনি চাইছেন যাদেরকে ফিরতে বলছেন, কিন্তু ভালোবেসে কিছু ফিরতে বলছেন না, উনি ফিরতে বলছেন শুধু এই ভাঙনের খেলাটা থামানোর জন্য। আলটিমেটলি উনি এটা প্রমাণ করার চেষ্টা করবেন যে দেখো আমার কাছেই ফিরতে হলো। ফেরার পর কি হয় সেটা আজ রাজীব ব্যানার্জি বলছে যে আমাকে ত্রিপুরায় থাকতে হয়েছে, আমাকে অমুক জায়গায় থাকতে হয়েছে, বাবুল সুপ্রিয় বলছে যে আমি সাইডলাইন থেকেছি। তো আমার কথা হচ্ছে যে এই বাবুল সুপ্রিয় বলো, রাজীব ব্যানার্জি বলো, বা যাদের পরে ফিরিয়েছিল, তাদেরকে দিয়ে ওনার কি উপকার হয়েছে? উনি কাজে লাগাননি। বরঞ্চ বাবুল সুপ্রিয় ব্যবহার নিয়ে প্রচুর সমালোচনা উঠেছে যে উনি ভীষণ হাই হ্যান্ডেড ওয়েতে চলেন, উনি ওনার নিজের রুড বিহেভিয়ার, উনি জনসংযোগ বিশ্বাস করেন না, উনি বিচ্ছিন্ন থাকেন মানুষের থেকে, এগুলো সমস্ত শোনা যায়। তা সেগুলো শুনে কি উনি পদক্ষেপ নিয়েছিলেন? পদক্ষেপটা কি? যে আমি মন্ত্রীর থেকে সরিয়ে রাজ্যসভা পাঠিয়ে দিই। রাজ্যসভাটা একটা খুব
খুব ইম্পর্টেন্ট চেম্বার। বলছেন আপনি রাজ্যসভা ইম্পর্টেন্ট, তাহলে কোয়েল মল্লিক চলে গেল। এবং কোয়েল মল্লিক চলে যাওয়ার পরে বললাম আমি মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। আর আজকে উনি রেজিগনেশন দিয়ে তারপরে বিজেপি নেতার সঙ্গে দেখা করছেন। আমি খুব আশ্চর্য হব না যদি উনি বিজেপির সিম্বলে গিয়ে এর পরবর্তী ক্ষেত্রে মনোনয়ন পেশ করেন। মানে আমরা ভবিষ্যৎবাণী শুধু কয়েকটা তো আমরা জেস্টার করতে পারি, তার বেশি তো কিছু গেস ওয়ার্ক ছাড়া না। কিন্তু আমি তোমায় বলছি যে এই সব লঘু নামগুলো নিজের মাথা থেকে বার করাটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় ছিল। উনি আমি শুনেছিলাম এক সময় যখন উনি রাজনৈতিকভাবে প্রাজ্ঞ ছিলেন, সেই সময় শোভন বলতেন যে দিদি বলতেন যে আমার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমার কর্মীরা। এবং শোভনকে যেখানে উন্নীত করেছিলেন সেটার একটা বড় ডিক্লারেশন ছিল আমার সবচেয়ে ভালো ওয়ার্কার। উনি কিন্তু তখন এই গ্ল্যামার গ্লিটসের পেছনে ছুটতেন না। হঠাৎ করে ওনার শুধু জগৎটাই হয়ে গেল গ্ল্যামার গ্লিটস, আমলা, রিটায়ার্ড জাজ, এদেরকে নিয়ে উনি সমস্ত বিভিন্ন জায়গায় রিহ্যাবিলিটেশন শুরু করলেন। উনি ভাবলেন এটাতে ওনার বোধহয় একটা প্রচণ্ড কোনো উপকার হচ্ছে। কিন্তু তোমার দলের নেতাগুলো বা যে কর্মীর মধ্যে সেই পোটেনশিয়াল ছিল তারা যে আস্তে 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 নেগলেক্টেড হতে হতে ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে, বা সেইখানেই তোমার বিদ্রোহের বীজটা বপন করে নিচ্ছে, সেটা উনি কখনো খেয়াল রাখেননি। কারণ উনি তখন ভাবছেন আমার ডিকটেশনই লাস্ট কথা, ওটাই শেষ কথা আমার দলে। শেষ কথা বলে না কিচ্ছু এক্সিস্ট করে না, শেষ কথা বলে মানুষ। মানুষ শেষ কথা বলেছেন মমতা ব্যানার্জিকে চলে যেতে হয়েছে, মানুষ শেষ কথা বলেছেন শুভেন্দু অধিকারীকে আমরা চিফ মিনিস্টার পেয়েছি। কিন্তু সেই জায়গাটায় না এই যে প্রেজেন্ট যে সিচুয়েশনের কথা তুমি বলছো, যে গোলমেলে শুধু না, তুমি দেখো আমার মনে হয় যে আমি তো তোমার থেকে অনেকটা বড়, আমার জন্মাবধি রাজনৈতিক সংস্কৃতির এতটা খারাপ পরিস্থিতি আমি কখনো দেখিনি, যে একেবারে আইডিওলজির কোথাও কোনো মূল্য নেই, মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ পুরো হারিয়ে গেছে, সৌজন্য পুরো হারিয়ে গেছে। না হলে পরে কালকে আমি দেখছি যে ববি হাকিম বলছে যাতে একটা কর্মীও মমতা ব্যানার্জির সভায় না যায় সেটা দেখতে হবে। তার বেইমানি কোন পাঠ পড়াচ্ছে তুমি বলো তো? যে 10টা কর্মীও পেয়েছিল মমতা ব্যানার্জির নাম ধরে, সে বলছে একজন কর্মীও যেন 21শে জুলাইয়ের মঞ্চে না পৌঁছে মমতা ব্যানার্জির মঞ্চে, সেটা আমাদের দেখতে হবে। কার বিরোধিতা করছে এরা মানুষের সঙ্গে তঞ্চকতা করছে। এরা না মমতা ব্যানার্জি বিরোধিতা করছে না অন্য কারুর বিরোধিতা করছে, এরা মানুষের সঙ্গে তঞ্চকতা করছে। কারণ মানুষ এদের ভোট দিয়েছিল মমতা ব্যানার্জির প্রতিনিধি হিসেবে। মমতা ব্যানার্জি বলতেন না, একটা জিনিসও তো দেখছি বৈশাখীতে বিধানসভার একটা রুম নিয়ে এটা খেউড়ে পরিণত হয়েছে। আর একটা জিনিস খেউড়ে পরিণত হয়েছে কারণ কেন আমি বলছি, কালকে আমি দেখলাম কুণাল ঘোষ মদন মিত্রকে বলছে ও তো আমাদেরই লোক, ও ওই দিকে চলে গেছে। আসলে এটা কি হচ্ছে? এই কথাটা কেন বলতে পারছেন? কারণ বিশ্বাসযোগ্যতাটা এমন তলানিতে এসে ঠেকেছে যে আজ তুমি আমার সঙ্গে বসে আছো বন্ধু হিসেবে, কাল তোমাকে আমি দেখবো তুমি শত্রু শিবিরে চলে গেছো, তো কালকে আবার দেখবো তুমি আমার বন্ধু সেজে ঢুকছো। তো মানুষ এখন কনফিউজ যে কে বন্ধু কে শত্রু। কিন্তু তুমি কয়েক বছর আগের একটা চিত্র ভাবো, বিধানসভায় এলওপির একটা ঘর ছিল কি ছিল না, আমরা দেখতাম সর্বক্ষণ উনি বহিষ্কৃত, উনি বাইরে সমস্ত বিধায়ককে নিয়ে লড়ছেন। লড়াইয়ের ভাষা ছিল রোজিনা, লড়াইয়ের ভাষা ছিল, ইস্যু ছিল, এইরকম খেউর ছিল না, এইরকম সর্বক্ষণ আক্রানোর রাজনীতি ছিল না। এই যে পদ আগলে বসে থাকা, ক্ষমতা আঁকড়ে বসে থাকার এই যে নির্লজ্জ একটা ছবি ফুটে উঠছে না, এটা আমাদের জন্য খুব চিন্তার বিষয়। এই যে বৈশাখী দি 4 তৃণমূল 21শে জুলাই পালন করবে, এনসিপিআই, তারপর আপনার ভালো তৃণমূল মানে ঋত তৃণমূল হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তৃণমূল হলো, মানে এই বিষয়টা আমি তো মানে সবচেয়ে বড় কথা কি জানো, 21শে জুলাই যদি সত্যি শহীদ তর্পণ হয়, সেটা যদি পালন করেন ঋতব্রত, মানে আমি বলছি যে শহীদদের আত্মাও কাঁদছে। কারণ যে বাম সরকারের জন্য শহীদ হয়েছে, আমার তো মনে হয় কি জানো, যে তুমি যদি 21শে জুলাইয়ের দিন একটা খুব ভালো শো করো, তুমি তো এমনিতেই তোমার শোগুলো ইন্টারেস্টিং হয়, তুমি শুধু 4টে জায়গায় ঘুরে তুমি মানুষের প্রতিক্রিয়া নেবে যে কেন এসছেন। সবাই বলবে আমি একটা সার্কাস দেখতে এসেছি, 21শে জুলাইয়ের নামে একটা সার্কাস চলবে। আমি কালকে ওই শহীদ পরিবারগুলোর প্রতিক্রিয়া শুনছিলাম,
কেউ বলছে দিদি ডাকলে যাব। সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় তো সে পাগলু ডান্সই করাক বা সিরিয়াল আর্টিস্ট নিয়ে আসুক, উনি তো প্রথম শহীদদেরকে একটা রেকগনিশন দিয়ে এনেছিলেন। সেখানে ববি হাকিমের কি ভূমিকা, সেখানে অরূপ বিশ্বাসের কি ভূমিকা, আর ঋতব্রতর তো ভূমিকা থাকতেই পারে না। তো সেইখানে 21শে জুলাই থাকবে না। আপনারা একটা বিষয় সবসময় বলেন, বালিশ চাটাটা কি অপরাধ হয়ে যায়? না, বালিশ চাটাটা দেখো ওই সব তো ব্যক্তিগত বিষয়, কিন্তু তুমি যদি সেটা ভুলে যাও যে বাম সরকারের গুলি চালনায় শহীদ হয়েছে মানুষগুলো, সেই বাম সরকারের একজন অন্যতম শরিক কে ছিল? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিয়েছিল? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারপরে সিপিএমকে ধাক্কা কে দিয়েছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ মমতা ব্যানার্জিকে আবার ধাক্কা দিচ্ছি সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই কাকুলি ঘোষদস্তিদার যারা মমতা ব্যানার্জির সঙ্গী ছিল তারাও আলাদা করে পালন করবে। দিদি কাকুলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়, কোয়েল মল্লিকরা, সায়নী ঘোষ, আমরা তো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছিলেন রিজাইন করবে, সায়নী ঘোষের উত্থান কোথা থেকে? আচ্ছা, আমি এইটা খুব ভালো প্রশ্ন করেছো, কারণ আসলে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন কয়েকটা সময় আসলে এত ঘনঘটা ঘটনার যে তোমরা ভুলে যাও, কিন্তু তুমি এই প্রশ্নটা তুলেছো তার জন্য ধন্যবাদ। যে উনি বলছেন যে দিদি আবার এই গদ্দারগুলোকে যেন না নেয়। হ্যাঁ, তো তুমি তো গদ্দার তৈরি ফ্যাক্টরি খুলেছিলে বাবা। সায়নী ঘোষ কার তৈরি? তোমার যে কজন গেছে তাদের মধ্যে কতজন তোমার সিলেক্টেড লোক ছিল? এই শামীম কার লোক? এই যারা যারা গিয়ে ঋত তৃণমূলে হাত শক্ত করছে, সন্দীপনকে কে টিকিট দিয়েছে? তার বাবার টিকিট কেটে। এই সমস্ত বলে কোনো লাভ নেই। মানে গদ্দার তৈরি করার দলটা শেষ করার জন্য যতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় অফকোর্স অনেক বেশি ভূমিকা, কারণ উনি যদি চাইতেন উনি অভিষেককে আটকাতে পারতেন, কিন্তু অভিষেক বেনজল ঢোকায়নি। এটা অভিষেকেরও অস্বীকার করা উচিত না, বরঞ্চ ওনার বলা উচিত। আমি এটা আশা করেছিলাম, উনি যেহেতু আমার থেকেও ছোট এবং আজকের প্রজন্মের ছেলে, ওনার বলা উচিত ছিল আমি মানুষ চিনতে ভুল করেছি, আমি মানুষের কাছে ক্ষমা চাইছি, আবার মানুষের কাছেই ফিরছি। 21শে জুলাই ফেরার দিন হিসেবে বেছে নিতেন যে আমাদের লোকেরা শহীদ হয়েছিল, আজ আমি আবার শপথ নিচ্ছি যে আমি শহীদ হওয়া পর্যন্ত আমি মানুষের সাথে থাকবো, আমি রাস্তায় থাকবো। উনি বলছেন 24শে যদি যেতে তাহলে তার কারিগর যদি আমি থাকি, তাহলে 26শে যদি হেরেছে আপনারা বলছেন ঠিক আছে, কিন্তু 24শে জেতার জন্য তো আমি না, সেই মুকুট তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছেন যে ও সবাই জিতেছে কারণ অভিষেক পরিশ্রম করেছে বলে। আর আমি যেটা প্রথম থেকে বলছি যে মানুষ দুর্নীতি করবে কি করবে না, এটা একটা ইন্ডিভিজুয়াল চয়েস। অভিষেক বলছে বলে, কই অভিষেক তো আমাদেরকে বলতে পারেনি। আমি আর শোভন তো ওনারই হাত দিয়ে দলে ঢুকেছি, কই আমাদেরকে তার রেড চার্ট ধরিয়ে দেয়নি যে যাও গিয়ে তুমি পাড়ার থেকে তুমি তোলাবাজি করে এসো। জানে আমরা করব না, আমরা রাজনীতি করব না, তাও ঠিক আছে, কিন্তু রাজনীতি করার নামে দুর্নীতি করতে পারবো না, মানুষকে অত্যাচার করতে পারবো না, মানুষের সঙ্গে দুর্ব্যবহারও করতে পারবো না। সেটা কিন্তু আমাদেরকে কেউ একজন, না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কারণ জানে আমরা করব না। বলছি যারা সুযোগের সুবিধায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জি শুধু তাদেরকে ব্যবহার করেছে, রচনা ব্যানার্জিদেরকে তা তো নয়, রচনা ব্যানার্জিরাও তো ব্যবহার করেছে। তারা রচনা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিদি নাম্বার 1-এ শো করে টিআরপি বাড়িয়েছে। শুধু টিআরপি বাড়ানো নয়, তুমি আমায় বলো না রচনা বন্দ্যোপাধ্যায়ের কি যোগ্যতা ছিল পার্লামেন্টে যাওয়ার? সে যখন গেছে, সে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছে ওই পার্লামেন্ট থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, আর তারপরে বলছে যে দিদি আমি তো অভিষেককে দেখে দল করতে আসিনি, হ্যাঁ আমি মোদি সাপোর্টার, আমি মনের মতো বিধায়ক পেয়েছি। আমার বক্তব্য হচ্ছে যে তুমি বলছো মনের মতো বিধায়ক পেয়েছি, তুমি জেতার পর থেকে তুমি একজন ভীষণ বাজে বিধায়ক পেয়েছো, কিন্তু তুমি লড়াইটা দেখেছিলে বিধায়কের সঙ্গে এমপির লড়াই? শুধু হচ্ছে দখলদারির লড়াই। এই স্কুলের পরিচালন কমিটিতে আমার লোক থাকবে না তোমার লোক থাকবে, অমুক জায়গায় আমার লোক বসবে না তোমার লোক বসবে, এই লড়াইটা ছাড়া তুমি তৃণমূল সরকার যতদিন ছিল কোনো নীতির লড়াই একজন এই যে যারা আজকে ভালো তৃণমূল সাজছে তারা কেউ একজন বলেছিল যে না অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ দলের মধ্যে একজন বলেছিল, কে? কল্যাণ ব্যানার্জি বলেছিল, একজন বলেছিল, কে? কুণাল ঘোষ বলেছিল। তারা কি দল ছেড়ে দিয়েছে? তারা তো সেই অভিষেকের সঙ্গেই সহাবস্থান করছে। তাই জন্য তাদের প্রোটেস্টটা হয়তো মানুষ অনেক সময় লঘু করে দেখে যে আপনারা আজকে এখন একটা কথা বলেন, কালকে আর একটা কথা বলেন,
কিন্তু অ্যাটলিস্ট একটা মাল্টিপল ভয়েস তো শোনা গেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এটা কোনোদিনও শোভনকে বলতে দেখা যায়নি, কিন্তু তার মানে এই নয় যে ও দলীয় রাজনীতিতে ইরেলিভেন্ট হয়ে গেছে, ও কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার কথা হচ্ছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ যারা বলেছিল, যাদের ডিপিতে অভিষেকের এই ঘাড়ে পড়া ছবিগুলো ছিল, আজ যত তাড়াতাড়ি সরাক, ইতিহাস এত তাড়াতাড়ি মুছে দেওয়া যায় না। যারা দিদির বাড়ির সামনে গিয়ে ভাইফোঁটা নেয়ার জন্য আমি দেখতাম কপাল মুছে মুছে দাঁড়াচ্ছেন, তারপরে যখন দিদির দিতে রিফিউজ করতেন অভিষেকের মার হাত থেকে অ্যাটলিস্ট ফোঁটা নিয়ে যেতেন যে অভিষেকের হাতটা যেন মাথার ওপর বজায় থাকে, তারা আজকে সবচেয়ে বেশি অভিষেকের বিরুদ্ধে কথা বলছে। অভিষেক আজকে যে কথাটা বলেছে না যে আমি ছেড়ে দিচ্ছি 1 ঘন্টার মধ্যে ফিরে আসুন, এই চ্যালেঞ্জটাই ওনার প্রথমে করে দেওয়া উচিত ছিল। উনি দলের স্বার্থে ওনার প্রথমেই বলা উচিত ছিল যে ঠিক আছে তোমরা দল ছাড়ছো আমার জন্য, তো আমি 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 দলের কর্মী হিসেবে থাকবো, আমি কোনো পদে থাকবো না, দেখি তোমরা এই দলটাকে থাকো কি থাকো না। সবাই তো সুবিধাবাদের পথ নিয়েছে, একজন কেউ তোমার মনে হয় এই 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 যুদ্ধটা রিয়েল উইথ অভিষেক বন্দ্যোপাধ্যায়? কাল যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে, এরা গিয়ে বলবে রক্ত দিয়ে চিঠি লিখবে দাদাকে, সেনাপতিকে, সবাই। তুমি ভাবো না আজ যারা শুভেন্দু অধিকারীর জয়গান গাইছে তারা কালকে শুভেন্দু অধিকারী বাবাকে ছাড়েনি। কোনো সৌজন্য কেন? তোমাদের তো সহকর্মী ছিল, তোমাদের সঙ্গে তো দীর্ঘদিন লড়াই করেছে, এবং শুভেন্দু কেন দল ছাড়ছে সেটা প্রত্যেকে জানতো, শোভন কেন দল ছাড়ছে সেটা প্রত্যেকে জানতো। তো তখন কেন বাবা তোমরা বলনি যে না না শুভেন্দুর সঙ্গে খুব অন্যায় হয়েছে? ফিরহাদ হাকিমকে বলতে শুনেছি জেলার নেতা একটা শুভেন্দু, জেলার নেতা শুধু, তুমি কি বলছো? কিভাবে শুভেন্দুকে হ্যারাস করা যায় তার ব্লুপ্রিন্টগুলো কারা তৈরি করতো? সম্পূর্ণভাবে শুভেন্দুকে কাজ না করতে দেওয়ার জন্য যা যা করা। দেখো শুভেন্দু অধিকারী যে আজও বেঁচে আছেন, এবং সেটা শুধু রাজনৈতিকভাবে অস্তিত্বের লড়াই ছিল না, ওনার নিজের অস্তিত্ব সংকটে ছিল। আমি তৃণমূলের নেতাদের বলতে শুনতাম যে যদি সুযোগ পায় শুভেন্দুকে মেরে দেবে। তার মানে হচ্ছে যে তারা সবাই জানতো যে শুভেন্দু ওদের 1 নম্বর শত্রু, কিন্তু সেই শুভেন্দুকে তোমরা বিস্ফোরক আপনি আজকে একদম সত্যি কথা, মানে প্রাণ আশঙ্কা ছিল শুভেন্দু, একদম প্রাণনাশের আশঙ্কা ছিল, একদম প্রাণনাশের আশঙ্কা ছিল, এবং সেটা শুভেন্দু অধিকারী জানতেন। কিন্তু আমি বলছি যে এই নিয়ে এক সময় আমি নিজে আশঙ্কা প্রকাশ করে কিন্তু ওনার সঙ্গে কথা বলেছিলাম যখন উনি বিজেপিতে এসেছেন, যে আপনার কিন্তু পদে পদে তো এত বিপদ আছে। তখন উনি একটা কথা বলেছেন যে লড়াই ছাড়লে চলবে না দিদি, লড়াই তো করতে হবে। তো এই যে লড়াই তো করতে হবে, শুভেন্দু অধিকারীকে মেরে দিবে ভেবেছিল, হ্যাঁ তারা আজকে শুভেন্দুর জয়গান গাইছে, শুভেন্দুর জয়গান হিসেবে নয়, তারা তাদের চুরি, তাদের জোচ্চুরি, তাদের সমস্ত অসাধু কাজকে লুকোনোর একটা মন্ত্র হিসেবে শুভেন্দুকে জয় জয়কার করছে। কিন্তু শুভেন্দু অধিকারী তো দেখো একটা জিনিস হচ্ছে, তুমি যখন একটা লড়াইয়ের মধ্যে দিয়ে বারবার লড়াইয়ের আগুনে পুড়তে শোনা হয়েছে, তো এখানে খাদের জায়গা খুব কম, ওই জন্য উনি কিন্তু দেখবে যে যেখানে যেই যা বলুক না কেন উনি কিন্তু পরখ করার নিজের একটা চোখ রাখেন। সেই কষ্টি পাথরে আগে উতরতে হবে, তবেই সে একটা জায়গা গিয়ে পাবে। নয়তো এত সহজ নয় যে এই শিবির বদলালাম ওই শিবিরে চলে গেলাম সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এই যে ওয়াশিং মেশিন থিওরিটা একবার যারা বলেছিল, যে তুমি দেখো না, তুমি ফিরহাদ হাকিমের পুরোনো আর্কাইভ থেকে দেখো, তুমি বাকিদের দেখো, তারা সবাই বলছে যখন শোভন বিজেপি জয়েন করলো তখন বলছে ওয়াশিং মেশিনে গিয়ে নারদায় অভিযুক্ত, তাই জন্য ওয়াশিং মেশিনে গেছে। তো নারদায় অভিযুক্ত হওয়ার পরে তো বিজেপিতে থাকাকালীনও অ্যারেস্ট হয়েছে, তো ওয়াশিং মেশিনে তো আমাদের ঢোকায়নি। আমাদের যতটা ভোগ করতে হতো ততটা তো আমরা ভোগ করেছি, এবং সেটার জন্য বিজেপি দায়ী নয়, তার জন্য কিন্তু চক্রান্তকারী ছিল দলেরই ভেতরে। আচ্ছা দিদি, এখনো পর্যন্ত আপনার কি মনে হয় এখনো যারা রয়েছে অবশিষ্ট 21শে জুলাই পর্যন্ত আর কারা যেতে পারে বলে মনে হচ্ছে? না, আমার কিরকম এখনকার ছবিটা একটা স্টেবল মনে হচ্ছে, কয়েকজন রাজ্যসভার দিকে যাবে, কিন্তু বাকি যারা বিধায়ক আছে তাদের মধ্যে বাকিরা কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি ভালোবাসেন, তারা হয়তো রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে পারবেন না। কিন্তু কয়েকজন আসলে শেষের জন্য অপেক্ষা করছে, যে এই দল শেষ হচ্ছে
তারা মনে মনে খুশি হচ্ছে কত তাড়াতাড়ি সম্পূর্ণ শেষ হবে এবং কতটা ভয়ঙ্করভাবে শেষ হবে, সেইটার জন্য আমার মনে হয় যে কিছু লোক তো অ্যাটলিস্ট অপেক্ষা করছে। মমতা ব্যানার্জির দলে অপেক্ষা করছে একদম মমতা ব্যানার্জির দলে। না না, এটা এই বিস্ফোরণটা আবার হবে। আর রোজিনা, সেদিন কিন্তু তুমি আর আমি আবার বসবো, কারণ যে সোজা বা সাদা চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি তার পেছনে কিন্তু এখন কিন্তু মমতা ব্যানার্জিকে খুব ভিকটিম মনে হচ্ছে, তাই তো? ভীষণ মনে হচ্ছে উনি অসহায় হয়ে যাচ্ছেন, বয়স হয়ে গেছে, যেটা উনি বলছেন যে অসুস্থ মাকে কি ছেড়ে চলে যায়। কিন্তু এই অসুস্থ মা সুস্থ থাকাকালীন প্রত্যেকটি সন্তানকে যদি সৎ সন্তানের মতো দেখেন আর শুধু নিজের পরিবারকে যদি নিজের সন্তান হিসেবে দেখেন, তাহলে 1-1-2-2 তো উনি শুরু করে দিয়েছিলেন। তখন ক্ষমতায় ছিল, লোকে মুখ বুজে সহ্য করেছে। কিন্তু যারা স্বর্গ নরক 2 দেখেছেন ওনার কারণে, স্বর্গ না মানুষ চট করে ভুলে যায়, কিন্তু নরক ভুলবে না। আপনি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন এখনো কারা রয়েছে। না, একদম আছে। এবং আমি বলছি যাদেরকে উনি খারাপ দিন দেখিয়েছেন তারা ওনাকে এই খারাপ দিনটা ফেরত দেবে সুদে আসলে, এবং সুদে আসলে দেওয়ার পরে আমি সেই বিস্ফোরণটার জন্য অপেক্ষা করছি। আন্দাজ করতে পারছি যে সেই দিন কিন্তু আমি তার বক্তব্য শুনতে চাই, যারা যে জানে যে সে একটা সময় ভিক্টিমাইজড হয়েছে, তাহলে আজ যখন তার সময় এসছে পুরোটা দেখার, সে কতটা রিলিশ করছে রোজিনা, তুমি আমিও কিন্তু দেখব। কারণ একটা জিনিস জানবে যে ক্ষতস্থান যে জীবিত রাখে, তুমি দেখবে যে কিছু মানুষ আছে মমতা ব্যানার্জির সঙ্গে আছেন কিন্তু তাদের ক্ষত কিন্তু ভুলে যায়নি। তারা বারবার বলেন আমরা কিন্তু ভিকটিম হয়েছি, আমরা ভিকটিম হয়েছি। এই ভিকটিমাইজেশন মমতা ব্যানার্জি যার যার ক্ষেত্রে নিয়েছেন। আমি কালকেই শোভনকে একটা অন্যভাবে বলছিলাম যে মমতা ব্যানার্জি, মানে আমরা বলি না জীবনটা স্রোতের মতো, যা নিয়ে নেয় তা ফেরত দেয়। মমতা ব্যানার্জি একসময় না নিরন্তরভাবে কিছু মানুষের ওপর অত্যাচার করে গেছেন। শুধু তারা কিসের প্রাইস পে করে হচ্ছে বলো তো? লয়্যালটি। মানে মমতা ব্যানার্জির প্রতি লয়াল, তার উনি টেকেন ফর গ্রান্টেড নিয়েছেন এবং তার উপরে শাস্তি খাড়া নেমেছে একটার পর একটা। যে উপরেও তো নেমেছে। দেখো আমাকে না, আমি তো ওনার হাতে একটা এমন ঘুঁটি ছিলাম যে ঘুঁটিটা দিয়ে আসলে শোভন বধ করা দরকার ছিল। উনি আমাকে যেভাবে শেষ করেছেন, যেভাবে আমার কেরিয়ার শেষ করেছেন, আমার রাজনৈতিক কেরিয়ারে হস্তক্ষেপ করেছেন, আমার প্রত্যেকটা, এমনকি আমি তোমায় আজকে বলছি যে আমাকে যে প্রাণে মারার যে ষড়যন্ত্র করেছিল ওনারই দলের লোকেরা, সেটা উনি জানতেন না তা নয়। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে অ্যাটলিস্ট আমার মেয়েটাকে একটা প্রোটেকশন দিন, উনি সেটুকুও দেননি। তাহলে উনি কতটা নিষ্ঠুর এবং কঠোর হতে পারে যে একটা 5 বছরের বাচ্চা ছিল তখন, 4-5 বছরের একটা ছোট্ট সন্তান আমার, তার প্রতিও উনি কোনো দয়া দেখাননি, কোনো রকম মায়া দেখাননি, বরঞ্চ বৈশাখী এবং তার সন্তান যাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় উনি সেটাকে বসে বসে রিলিশ করেছেন। তো কোনো কিছু না জীবনে একদম মানে ওই যে ওপরওয়ালা বসে আছেন না, তার ঘরে তো বিচার হয় না। আমি একটা জিনিস, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর পরিণতি দেখার জন্য আর একজনও রয়েছে মমতা। আরও একজন কেন, আমরা একজনকে, সে হয়তো খুব ভোকাল বলে তাকে চিহ্নিত করতে পারছি রোজিনা, কিন্তু আমি তোমায় বলছি যে মমতা ব্যানার্জি নিজের বাড়ির লোকেদের মধ্যে, আমার সঙ্গে অনেকের সঙ্গে কথাবার্তা হয়, আমি তাদের মধ্যে এক জিনিস দেখেছি, এক ঘৃণা, এক বিদ্বেষ, একদম। তারা বারবার এই কতিপয় মানুষের পেট্রোনাইজেশন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজীব বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নাটকীয়ভাবে বলছে আপনি আর পৃষ্ঠপোষকতা করবেন না, আর প্রশ্রয় দেবেন না, এই আর প্রশ্রয় দেবেন না এই রবটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে উঠেছে। আর আচ্ছা, বৈশাখীতে একটা জিনিস, মমতা ব্যানার্জি তো নিজের বাড়িতেও আহত হয়েছিলেন, রক্ত মাখা সেই ছবি আমরা দেখেছিলাম। মানে বাড়ি থেকেই ওনার একটা ভয়ঙ্কর চক্রান্ত। দেখো বাড়ির ভেতরের এত খবর তো আমার জানা নেই, কিন্তু আমি এইটুকু বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ আ পার্টি লিডার শি হ্যাজ ফেলড। যদি দেখো উনি ওনার পরিবারের সদস্যদের কোনো ভালোবাসা ধরে রাখতে পারেননি। তুমি তাহলে কাজরি বন্দ্যোপাধ্যায়কে দেখতে না, ওখানে চলে গেছে। উনি মানে পশ্চিমবঙ্গের মানুষের যে ভালোবাসা পেয়েছিলেন, আজকে বাংলার মেয়ে হয়ে ওঠার এই স্লোগানটার পেছনে তো একটা আবেগ ছিল। সোনালী গুহ যে দীর্ঘদিনের সঙ্গী ছিল তাকেও তো ছাড়া করেছে। আমি শোভন চট্টোপাধ্যায় তো রয়েছেন, তিনি সোনালী বলো, শোভন বলো, এইসব পুরনো সঙ্গীদের, বা মানিক দা,
হ্যাঁ, মুকুল রায়, মানিকদার ছেলে আজও দুঃখ করেন। এইসব পুরনো তমগ্ন এদেরকে কি করেছেন? এদেরকে উনি যেই মুহূর্তে ক্ষমতার স্বাদ পেয়েছেন সেই মুহূর্তে উনি মনে করেছেন ওনার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই, এবং পরবর্তীকালে উনি মনে করেছেন ওনার পরিবারের থেকে বেশি গুরুত্বপূর্ণ কেউ নেই, যে কারণে উনি পরিবার থেকেই সমস্ত গুরুত্বপূর্ণ পদে লোককে বসিয়েছেন। তাকে নিয়ে কোনো অন্যায় তার চোখে পড়েনি। যে এই অন্যায়ের ক্ষেত্রে একটা শুধু বিশেষ করে একটা জিনিস জানতে চাইবো, যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এত কথা আপনিও বললেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে অনেক কথা উঠেছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তো ওনার আরও ভাইপো ছিল, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ভালোবাসতেন না? এই প্রশ্নটা না আমারও খুব মানে একটা সময় আমাকে খুব ইন্ট্রিগ করতো, যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই উনি বেছে নিলেন এতজন ভাই বোনের মধ্যে। একটা হতে পারে যে উনি উচ্চাকাঙ্ক্ষী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত ভাই বোনদের মধ্যে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ছিল, তাই যে উচ্চাকাঙ্ক্ষী থাকে না সে সাধারণত পরিবারের সদস্যকে ভালো করে ম্যানিপুলেট করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অদ্ভুত নির্ভরশীলতা আছে। এই নির্ভরশীলতাটা ভালোবাসার থেকেও অনেক বেশি হয়তো একটা বার্গেনিংয়ের জায়গায় নিয়ে এসেছে, যে আমি ওর ওপর ডিপেন্ডেন্ট, তাহলে ওকে আমাকে রিওয়ার্ড। মানে আমি এটা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মসনদে গিয়ে বসেন, ওনার মধ্যে একটা কিং সিনড্রোম দেখা যায়। যে তুমি দেখবে আগেকার দিনের রাজারা মানে উনি নিজেকে, মানে আমি যদি জেন্ডার হিসেবে না দেখি, তাহলে আগেকার দিনের রাজারা কি করতেন? নর্তকীরা নাচছে, কারুকে মালা খুলে দিয়ে দিচ্ছে মুক্তোর, কারুর হাত থেকে আঙুর খেয়ে খুশি হলেন, তাকে একটা হীরের হার দিয়ে দিলেন। ওনার এরকম, কারুর কবিতা ভালো লেগেছে কবিতা একাডেমি দিয়ে দিলাম, কারুর ছবি আঁকা একটা জমি দিয়ে দিলাম, হ্যাঁ অমুক ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলেকে খুব ভালো লাগলো, তুমি রাজ্যসভায় চলে যাও। মানে উনি ওনার সব কিছু এইভাবে দিয়েছেন, সেইটাই উনি ওনার বাড়িতেও করেছেন। এবং আমার মনে হচ্ছে যে ওনার বাড়িতে তারাই হয়তো আজকের দিনে মার্জিনালাইজ, যারা গিয়ে ওনাকে আইদার থ্রেট করতে পারেননি বা ওনাকে বার্গেনিংয়ের জায়গায় আনতে পারেননি। যারা শুধু ওনাকে ভালোবেসেছে তারা ওনার বাড়িতেও প্রান্তিক থেকেছেন, ওনার দলেও প্রান্তিক থেকেছেন, এবং সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ যারা ওনাকে ভালোবেসেছে তারাও ওনার কাছে হেলা ফেলার বস্তুতে পরিণত। আর একটা বিষয় জানতে চাইবো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি 31-এ ক্ষমতায় আসি তাহলে একটাও বিজেপি পার্টি অফিস রাখবো না। আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারীকে সরিয়ে কোনোদিন আসতে পারবে অভিষেক? না, প্রথম কথা, শুভেন্দু অধিকারী যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন তাতে আমার মনে হয় না জীবদ্দশায় ওনাকে কেউ সরাতে পারবে। উনি নিজে না চাইলে ওনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে বলে আমার মনে হয় না। মানুষ শেষ কথা বলেছে, আর উনি মানুষের মুখ্যমন্ত্রী হয়ে উঠেছেন। এটা একটা অদ্ভুত সুন্দর একটা রিলিফ, যে এতদিন পরে আমরা দেখছি যে একটা দায়বদ্ধ সরকার, সে মানুষের প্রত্যেকটা কথার ভ্যালু দিচ্ছে। মানুষের ওপর যে অন্যায় মানে শাসন চলেছে, মানে একটা যে আপোষহীনভাবে তার বিরুদ্ধে লড়াই করা, সেটা উনি চালিয়ে যাচ্ছেন। এবং এখন এটা খুব আর্লি স্টেজ এটা বলার যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ার কোথায় গিয়ে শেষ হবে। মানে উনি পশ্চিমবঙ্গ থেকে গেলে হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন, মানে এটা আমার নিজস্ব রিডিং, যে উনি বাংলাকে আবার পুরো জাতীয় মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছেন। সরানোর, দেখো আমি একটা কথা, এই যে দ্বিতীয় পার্টটা না, মানে আমি তোমায় বলি যে দেখো সরানোর স্বপ্ন, সেটা মানে ওই যে ককরোচ বা মস্কিটো এইসব দলগুলো তৈরি হচ্ছে, তারাও তো ভাবছে যে আমরা কারুকে না কারুকে সরাবো। সরানোর বাঞ্ছা তো থাকতেই পারে, কাকে দিয়ে সরাবে? মানুষকে দিয়ে সরানো উচিত। আবার সেই নির্লজ্জ ক্ষমতার আস্ফালন, যে আমি ক্ষমতায় আসলে একটা পার্টির অফিস থাকতে দেবো না, আমি ক্ষমতায় আসলে বিরোধীদের থাকতে দেবো না। এই ভাষাটা মানুষ শুনতে চায় না। এই ভাষাটা বর্জন করেছেন বলে আজকে 15 বছরের এই অপশাসন শেষ হয়েছে। তারপরেও এই আহাম্মকের মতো কথাবার্তা। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মিনিমাম, ওনার মধ্যে যদি রাজনৈতিক স্যানিটি থাকতো না, উনি রাশ পড়াতেন যে আর বাবা এই কথা বলে আমাকে ক্ষতিগ্রস্ত করিস না। কিন্তু এই কথায় না আছে এখন চটক, না আছে চমক। শোনো, হাততালিগুলো ওগুলোর জন্য ভাড়া করে আনছে লোক। ডিমের ভয়ে তো সব কর্মী নেতারা ঘরে ঢুকে গেছে। যে কজন এসে ওখানে জড়ো হয়েছে তারা নয় তামাশা দেখার জন্য মাঝে মাঝে জড়ো হয়, আর নয়তো মানে ভাবে যে কত বোকা কথা এখনো বাকি আছে আমাদের মধ্যে, যে এই অত্যাচারের জন্য ডায়মন্ড হারবার মডেল ফেল করলো। যে কটা প্রকল্প নিয়ে নাকি উনি বছরের সেই খতিয়ান দিতেন,
যে সেবাশ্রয় অমুকশ্রয়, সেইটার মধ্যেও দুর্নীতির থাবা বসে গেছে, তাই নিয়েও আলোচনা হচ্ছে। তার মধ্যে কেউ বলে যে, বরঞ্চ বলা মানে আমি অনেক খুশি হতাম, এবং এটাই আমি আশা করছিলাম যে হয়তো উনি এই যে একটা দীর্ঘ সাইলেন্সে ছিলেন না, নীরবতা কিন্তু মানুষকে একটা অদ্ভুত, নীরবতার খুব সুন্দর একটা শিক্ষক, তোমাকে কিন্তু অনেক কিছু শেখাবে, ধৈর্যের সঙ্গে চলা তোমাকে অনেক কিছু শেখাবে। তো এত সমালোচনার সম্মুখীন হচ্ছিলেন তো উনি বরঞ্চ যদি বলতেন, খুব বিনীতভাবে বলতেন যে আমি এই প্রত্যেকটি নেতা যারা আমাকে দুর্নীতিগ্রস্ত বলেছে, আমি তাদেরকে বলছি যে কালকে থেকে আমি একটা খাতা নিয়ে বসবো ওই আমার অফিসটার সামনে, তারা এসে লিখিয়ে যাক যে আমি কাকে কি দুর্নীতি করতে বলেছি এবং কি তার প্রমাণ আছে। মানুষ কিন্তু তাহলে ভাবতো যে এই মানুষের কাছে নিজে, আমি শুনেছিলাম যে উনি নাকি অপটিক্সে বিশ্বাসী, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি অপটিক্সের ব্যাপারে খুব সচেতন, যে ওনার সবসময় ধারণা যে একটা মানুষের ইমেজ হবে এমন যেটা লার্জার দ্যান লাইফ। হ্যাঁ, তো সেই অপটিক্সে যে ওনার অ্যারোগেন্সটার কতটা মানে কতটা ক্ষতিকারক একটা কথা বললেন দলের জন্য, এমন একটা সময় যখন তোমার দলের কর্মীরা মার খাচ্ছে। তাই যারা এটা শুনছে যে যদি ফেরে তারা আর পার্টি অফিস রাখবে না, তাহলে যে কটা পার্টি অফিসকে ওরা এখনো গণতান্ত্রিকভাবে বাঁচিয়ে রেখেছে, কারণ এখন যারা তৃণমূল করে না, তারা বিজেপির দাক্ষিণ্যে তৃণমূল করে। আমি বলছি যে আমি বহু বিজেপি নেতাকে জানি যারা যখন শুনতে পায় যে তাদের কর্মীরা যাচ্ছে চোরকে পেটাতে বা বদমাইশকে ধরতে, তখন তারা সংযত হতে পারে যে কিছু যেন করিস না, সমস্ত লড়াই চলবে কিন্তু প্রশাসন আছে আর দলগতভাবে লড়ব। তাহলে তোমার কর্মীরা বিজেপির দাক্ষিণ্যে দল করছে, তারা এখনো তোমার কাছে উজিয়ে ওখানে যাচ্ছে তোমার এই বোকা বোকা কথাগুলো শোনার জন্য, আর তুমি এত দায়িত্ব জ্ঞানহীন যে তুমি আরো উস্কে বলছো যে আমি যদি ক্ষমতায় আসি আমি বলছি ক্ষমতায় আসা দূরের কথা, মানে এই আমি না ভয় পাচ্ছি কোথায় জানো তো, যে উনি উস্কাচ্ছেন, হয় না যে আত্মঘাতী হামলা, আমরা এতদিন সুইসাইড বম্বার শুনতাম, আমার অভিষেককে এখন একটা সুইসাইড বম্বার মনে হয়, যে ও বোধহয় ধরেই নিয়েছে যে নিজের অবিচুয়ারি আমি নিজে লিখে যাব, নয়তো এই ভাষায় কেউ কথা বলতে পারে আজকে। এবং আমি বলছি যে উনি যে কোনো কর্মীকে ভালোবাসেন না, বা ওনার দলনেত্রী, আজকে এই কথাটা আটার করার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীকে বলছে অনেক হয়েছে, এবার একটু থামুন। তাহলে অভিষেককে বলা উচিত ছিল না সবার আগে? আমি তো বলছি না যে ওনার ফেলিয়ারটা সবাই দলনেত্রী হিসেবে দেখতে পাচ্ছেন, ওনার ফেলিয়ারটা বাড়ির মধ্যে শুরু হয়েছে। আমরা তো দেখো, আমরা সবসময় বলি না আপব্রিঙ্গিং খুব ইম্পর্টেন্ট, তোমার ঘরে যে পরিবেশ পাবে, তুমি বাইরে গিয়ে যখন তুমি বৃহত্তর সমাজে পা রাখছো তারই খানিকটা প্রতিফলন ঘটবে। আমার না আজকে ওটা পড়তে পড়তে প্রথমবার এত কান্না পাচ্ছিল যে দেখো দলটা আমি করেছি, দলের সাথে আমি থেকেছি, এবং আমি মনে করেছি যে তৃণমূল আর বিজেপি আমাকে একটাই জিনিস উপহার দিয়েছে রোজিনা, আমি কোনো নিজের বাড়ির চারটে দেয়ালের বাইরে গিয়ে কিছু সম্পর্ক পেয়েছি, কারুর দিদি হয়েছি, কারুর মায়ের মতো হয়েছি, কারুর বোনের মতো হয়েছি। এই পরিচয়টা তো একটা দলের জন্য একটা মানুষ পায়, কোনো ইন্ডিভিজুয়াল ক্যারিজমাই আমার পাওয়ার কথা ছিল না গো। এই দলের কর্মীরা এসে যখন দিদি বলে দাঁড়িয়ে ডাকে, যারা এখন আমাকে ফোন করে বলে 2টোর সময় দিদি এখন একটু বেরিয়ে বাজার করতে যাচ্ছি, সকালবেলা বেরোতে পারছি না, তুমি সেই কর্মীগুলোর কথা একটুও ভাবলে না? তোমার ওই শান্তিনিকেতনের দরজা কি খুলে দেবে এদেরকে প্রোটেক্ট করার জন্য? তুমি কি বলবে যে আমি যখন ঘুরোবো তার আগে পর্যন্ত যাদের যাদের অফিস ঘুরোবে তারা সবাই আমার বাড়ির থেকে তুমি দলের অফিস চালাও? মমতা ব্যানার্জি কিন্তু বলেছে, তুমি দেখো, যে ঠিক আছে আপনারা দলের অফিস খুলতে না পারলে আমার অফিসে এসে বসুন। আর কত অর্বাচীন, কত, মানে আমি বলছি না যে অভিষেকের ইম্যাচুরিটির যে প্রাইস মমতা বন্দ্যোপাধ্যায় পে করছেন, আমি অনেক বেশি, ঠিক কালকে রাত্রিরে আমি এই প্রশ্নটা তুলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেপ ডাউন করলো না কেন? কিসের এত তাড়া ছিল তুমি আমায় বলো তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গ্রাফ ছিল, উনি এমপি হয়ে গেছিলেন, উনি কাজ করছিলেন, ডায়মন্ড মডেল যদি পুরোটাই খারাপ হতো তাহলে আমি সত্যিকারের স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তো ওনার এখনো লালন করতে পারতেন। ওনার পিসি কোন বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু অধিকারী কোন বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার তো বয়সটা ওনার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, উনি তো এদেরকে দেখে শিখতে পারতেন। আমি বলছি যে রাজনীতির যদি ভালো ছাত্র হতেন
উনি ওনার পিসিকে খুব কাছ থেকে দেখছেন, উনি শুভেন্দু অধিকারীকে কিন্তু দেখেছেন, কাছ থেকেই দেখেছেন, দূরত্বটা উনি তৈরি করে দিয়েছেন, উনি হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছে গেছেন নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে। তো তাহলে শুভেন্দু অধিকারীকেও স্টাডি করতে পারতেন। প্রত্যেক মানুষের প্লাস পয়েন্টস আছে, মাইনাস পয়েন্টস আছে, সেইখান থেকে শিখে উনি এদের থেকে উন্নততর প্রশাসন ভবিষ্যতে নিয়ে আসবেন এই শপথ যদি করতেন, আমি অনেক খুশি হতাম। কিন্তু আজ আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেল যে আমি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত লোক সমালোচনা করেছে, আমার তখনও একটাই জিনিস মনে হতো যে অভিষেক তাদের সঙ্গেই বোধহয় মিসবিহেভ করে যারা মিসবিহেভিয়ারের যোগ্য। কিন্তু আজ আমি বুঝতে পারছি যে উনি ওনার কর্মীদের প্রতি মিনিমাম কোনো ফিলিংস নেই। মিনিমাম ফিলিংস, মিনিমাম কনসার্ন থাকলে পরে উনি বলছেন না যে আমার অফিস ভেঙেছে আমি সুপ্রিম কোর্ট অবধি যাব। আরে যান না সেই মানুষটাকে যাকে 2020 এফআইআরের জন্য ঢুকিয়ে দিচ্ছে, যাকে জামিন পাওয়ার জন্য 3-4 বার করে হিয়ারিং করতে হচ্ছে। আপনার দলের একদম মিথ্যে কথা। আমি জানি বহু মানুষ যারা এই ধরনের পলিটিক্যাল কেসে ফেসেছে, তারা উনি ফোনের উত্তর দেন তাদের। ফোন তো দূরের কথা, আমি বলছি একটা লিগাল সাহায্য। আবার একটা উল্টো জিনিসও হয়েছে। আমি বলছি তাদের মধ্যে অনেককে যখন বলেছি যে দলের আইনজীবীদের নিচ্ছ না কেন, বলছে তারাই দেখবেন ঢুকিয়ে বসে, মানে অবিশ্বাসের এমন একটা বাতাবরণ তৈরি করে দিয়েছে যে এরা কেউ কারোকে বিশ্বাস করতে পারছে না রোজিনা। এবং আমি বলছি তোমাকে যে আজকে কে কার জন্য মানে ছুরিটা ধরে আছে। কালকে আমার সঙ্গে একজনের দেখা হয়েছে, তিনি আমাকে বলছিলেন তোমাকেই দেওয়া সাক্ষাৎকারের কথা, যে আপনি তো বলেই দিয়েছিলেন ছুরি আছে শুধু ববি আর অরূপের হাতে। আমি তো ওই সময় এই দুটো নাম প্রাসঙ্গিক ছিল, কিন্তু আপনার ছুরিটা লুকোনো আছে কিনা সেটা নিয়ে এখনো আলোচনা করিনি, সেটা নিয়ে আলোচনায় বসবো। কারণ আপনারা ছোট বড় নানান সাইজের নিয়ে ঘোরেন, তো কে কখন কোন দিক দিয়ে কাটছেন সেটাই হচ্ছে আসল বিষয়। আর মমতা ব্যানার্জি সত্যিকারের আমি বলছি যে উনি 21শে জুলাই নিয়ে কি ভাবছেন আমি জানি না, এটা আমরা আরেকদিন আলোচনা 21শে জুলাই আগে। কিন্তু আমি তোমায় বলছি যে ওনার প্রথম এবং প্রধান কর্তব্য হওয়া উচিত আজকের দিনে সমস্ত কর্মীদের কাছে অভিষেকের কথার জন্য ক্ষমা চাওয়া, যে এটা ওর ভুল ভাবনা থেকে এরকম একটা কথা উচ্চারণ করেছে। এবং যেরকমভাবে উনি সবাইকে শাসন করেন, যেভাবে উনি সবাইকে তীব্র ভৎসনা মুখে ফেলেন, সেই রকমভাবে আমি চাইছিলাম উনি আজকে রেপ্রিমান্ড করুক। কারণ একজন গণতান্ত্রিক পরিবেশে গড়ে ওঠা একটা শাসন ব্যবস্থায় একজন সাংসদ যদি দাঁড়িয়ে বলে যে আমি ক্ষমতায় এলে সব পার্টি অফিস বিরোধীর গুড়িয়ে দেব, তাকে আর যাই হোক মানুষ ওই কালো দাগটা না কালিমার জন্য লাগায় না, তার কাছে গৌরব। কাজে সেই কালো দাগ লাগিয়ে এই কালো দিন পশ্চিমবঙ্গে আর আসবে না।